আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে ভাইয়া এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ইজিতে এ প্লাস পাওয়া যায় সায়েন্সের কোন সাবজেক্টে, আমি সেটা যদি বলি সেটা হচ্ছে বায়োলজি। আমার কাছে সেটা মনে হয় বায়োলজি এমন একটা সাবজেক্ট, এটা ভালোভাবে মুখস্থ করা, ইম্পর্টেন্ট জিনিসগুলো মুখস্থ করা এবং সেটা নিয়মিত প্র্যাকটিস করা ইজিলি, এখানে যদি করা যায় ইজিলি এখান থেকে তোমার 80+ পাওয়া খুবই সহজ এবং তুমি 90+ পেয়ে যেতে পারো যদি স্ট্রাকচার ওয়েতে প্র্যাকটিস করো। তো তোমাদের এখন তো টাইম খুব কম, সেই টাইমের মধ্যে তোমাদের বায়োলজিতে কমন মিস্টেক তোমরা করে বসো, সেই মিস্টেক যদি না করো সেই জন্য ভাই আজকে আবার সেই পাঁচটা কিছু টপ যে পাঁচটা তোমার কারণ আছে সেটা নিয়ে আসছি। সো দেখো, নাম্বার ওয়ানে যে কারণটা দিচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট চিত্র আঁকার প্র্যাকটিস না করা। দেখো, বায়োলজি আর চিত্র এটা হচ্ছে অতপ্রতভাবে জড়িত। তোমার প্রত্যেকটা সাবজেক্টের ডিমান্ড থাকে, ম্যাথের ডিমান্ড শুধু ম্যাথ, ফিজিক্সের হচ্ছে ম্যাথ প্লাস থিওরি, কেমিস্ট্রির ক্ষেত্রেও আছে ম্যাথ থিওরি এবং রিঅ্যাকশনস। বায়োলজির ক্ষেত্রে মূল যে ডিমান্ডটা বলতে পারো, যতগুলো ডিমান্ড চাই থাক না কেন বলবো, মূল ডিমান্ডটা হচ্ছে চিত্র। তোমার চিত্র আঁকা খুবই গুরুত্বপূর্ণ, যদি আঁকতে পারো। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আর কি বলছি, স্যাররা নাম্বার দেখা যায় ফুল দিয়ে দেয় না, রাইবোজোম, ডিএনএ, ক্রোমোজোম, এই রিলেটেড যে চিত্র, নিউরন, এই চিত্রগুলা যদি তোমরা একটু কষ্ট করে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে হবে, মানে আস্তে যাবে আঁকলে নিউরনের চিত্র বুঝতেই পারো নিউরনের এখানে কত কিছু আছে, কতগুলো অংশ আছে, কতগুলো পার্ট আছে। সো ওই পার্ট গুলো যদি তুমি নামকরণ সহ ভালোভাবে না দেখাতে পারো, সেটা কিন্তু তুমি বিপদে পড়বা। আর একটা জিনিস তোমাদের মধ্যে অনেকে আছে ভাই, চিত্র আঁকতে গেলে কি অনেক সুন্দর করে, হ্যাঁ অনেক সুন্দর করে, মানে হাত চলে না, আস্তে আস্তে এইরকম, মানে প্রায় একটা চিত্র আঁকতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগাই দাও, অত সময় কিন্তু তোমার মেন পরীক্ষা পাবা কখনোই পাবো না। তো তোমাদের জন্য চিত্র ক্ষেত্রে একটা টিপস দিই, আমি যেটা দেখছি সেটা হচ্ছে মেন পরীক্ষায় তুমি জাস্ট চিত্রটা এমন ভাবে আঁকবা যাতে তোমার যে ইম্পর্টেন্ট যে অংশগুলো ছিল, গঠনগুলো ছিল, সেটা জাস্ট ক্লিয়ার থাকে। যেমন আমি এখানে যদি ক্লোরোপ্লাস্টের একটা ইয়াকে, ক্লোরোপ্লাস্টে ধরো তোমার এই গঠনটা ছিল বায়োলজি স্তরে, তারপরে তোমার যে এইগুলো ছিল থাইরয়েড গুলো ছিল যেরকম, যে এরকম সুন্দরভাবে এই চ্যাপ্টার আর কি ইয়াকারে, এবং এই যে এগুলো পরবর্তী তুমি করবা। তারপর এখানে একটা মনে করো যে গোলাকার ছিল, বৃত্তাকার একটা ডিএনএ ছিল, হ্যাঁ। তো এই যে অংশগুলো, এই অংশগুলো তুমি ভালোভাবে দেখাবা, মেন যে পার্টগুলো, অর্থাৎ যেই পার্টগুলো তোমার ইম্পর্টেন্ট এবং যেগুলো গঠনটা যেরকম। এখন যদি তুমি এই কাজ করো ভাই, থাইরয়েড এর গঠনটাই যেরকম চ্যাপ্টার, মানে থোড়ের মতো, তুমি যদি থাইরয়েডের এই গঠনটা এটা না দিয়ে তুমি যদি গোল গোল দাও, সারা কেটে দিবে নাম্বার, অবশ্যই তারা কাটবে। কিন্তু তোমাকে এটা বলতে বোঝাচ্ছি না, খুব ইজিলি দেখো আঁকা কিন্তু খুবই সহজ, একটা গোল মানে চ্যাপ্টারে আমি যেরকম সব চ্যাপ্টার চ্যাপ্টার করে দিয়ে দেওয়া, কিন্তু ওর গঠনটা যদি স্পষ্টভাবে দেখা যায়, বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে এই গঠনটা এইটার মতোই হবে বা কাছাকাছি, তো এইটা আর এটা কিন্তু একরকম না, কাছাকাছি থাকতে হবে কমপক্ষে, তাহলে তুমি দেখবে চিত্রটা তোমার টাইম কম সময় আঁকতে পারবা। নাম্বার 2 হচ্ছে তুমি নাম্বারটাও বায়োলজির ক্ষেত্রে যে কোনো স্টুডেন্ট হচ্ছে যারা চিত্র আঁকেনি বেশি পাবো অবশ্যই। নাম্বার ওয়ান পয়েন্ট এটা। নাম্বার টু যে পয়েন্ট ভাষাতে লক্ষ্য করো সেটা হচ্ছে সংজ্ঞা, বৈজ্ঞানিক নাম এবং অন্যান্য যে তথ্য সুন্দর মনে রাখা। কারণ বায়োলজির ক্ষেত্রে তোমরা সবাই জানো এটা মুখস্থ বেস একটা চ্যাপ্টার বাট সাবজেক্ট আর কি, কিন্তু এই সাবজেক্টে মুখস্থের যে সিস্টেম আছে, কারণ এখানে অনেক কিছু মুখস্থ করা লাগে, এখানে ইম্পর্টেন্ট যে টপিক গুলা এটা কিন্তু একটা সিস্টেম ওয়াইজ মুখস্থ করা লাগে। এখন তোমাদের শেষ সময়ের জন্য আমি যদি বলি, তোমাদের সবচেয়ে উত্তম হবে ভাই একটা সুন্দর খাতা নিবা, সুন্দর একটা খাতায় ফ্রেশ পেজে তুমি প্রত্যেকদিন তোমার 2টা করে চ্যাপ্টার রাখার চেষ্টা করবা, শেষ করার কি করবা, ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, ঠিক আছে, চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার নাম, ঠিক আছে, চ্যাপ্টার নেম, ধরো আমি একটা ডাইরেক্ট লিখে দিই, ধরো তুমি ধরো লিখলে প্রাণী বিচিত্রতা, ঠিক আছে, সবচেয়ে যে চ্যাপ্টারটা আমার মাথায় আর কি এটা আছে এখন। তো প্রাণী বিচিত্রতার উপরে দিলে তারপরে কি করবে, যে ওটা যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলো একটু জাস্ট চেষ্টা করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো মাথা থেকে বের করার চেষ্টা করবা। যেমন তোমার হাইড্রার ক্ষেত্রে কিছু তথ্য বের করলে, বা তোমার ধরো প্লাটিহেলমিনথেস, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এদিকে আর কি, প্লাটিহেলমিনথেস, হাইড্রাটা আমি একটু ভুল করছি, হাইড্রার টপিকটা তো দ্বিতীয় চ্যাপ্টারে, তুমি ধরো এখানে নিডারিয়া ধরো, হ্যাঁ এটা সবচেয়ে সুন্দর হবে, ধরো নিডারিয়া সম্পর্কে কিছু তথ্য বের করলে, তারপরে তুমি ধরো প্লাটিহেলমিনথেস, ঠিক আছে, প্লাটিহেলমিনথেস, তারপরে তোমার ধরো আমি জাস্ট ডাইরেক্ট মেন জিনিসগুলো তোমার দেখাচ্ছি কি হবে, ইউরোকর্ডাটাদের কোন একটা বৈশিষ্ট্য, তোমার ওই যে ওদের সাইফোনের মাধ্যমে যে এগুলো করে, মানে মেন মেন যে বৈশিষ্ট্যগুলো আছে, আবার মিক্সিনি ওইটা বৈশিষ্ট্য দিতে পারো, মিক্সিনি বা ফিস্ট যেটা আর কি, মিক্সিনি খুব পছন্দের এগুলো ছিল, বায়োলজি পড়াটা বেশ ভালো লাগতো। তো মিক্সিনির যে তোমার কোনো লাভ দশা নাই, তো এই যে তথ্যগুলো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, এটা এমসিকিউ এর জন্য কাজে লাগবে, রিটেনের জন্য কাজে লাগবে, কারণ রিটেনে এগুলো রাখা লাগে, রিটেনে এগুলো রাখা লাগে ব্যাখ্যার ক্ষেত্রে। তাই এভাবে ইম্পর্টেন্ট টপিক গুলা সব আবার ব্যাখ্যা কিন্তু না, যে এই হাইড্রার এইটা এত এরকম ছিল এরকম এরকম, টাইম অনেক নষ্ট হবে, মাথায় চাপ করে ভুলভাল হবে। শর্ট নোট করবা, শর্ট নোট করে তুমি নিজে মাথা থেকে বের করে লেখার চেষ্টা করবা, বা তুমি করবা উত্তর না জানাই প্রশ্নটা করবা, প্রশ্নটা মাথা থেকে বের করার চেষ্টা করবা, অথবা এটা করতে তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার গাইডটা সলভ করতে পারো, যে এমসিকিউ যেটা এইটা আর কি সেটা করতে পারো। এই দুটো একটা কাজ অবশ্যই প্রত্যেকদিন অন্তত 2টা চ্যাপ্টারে করতে করার চেষ্টা করবা, তাহলে এই শেষ 30 দিনে 2বার অন্তত রিভিশন হবে ভালোভাবে এবং একটা ভালো আউটপুট পাবা। নাম্বার 3 বিকিউ, এইটা হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এই বিষয়টা তোমাদের বারবার বলছি, তোমরা যে এখন ইউটিউবে সার্চ দাও ভাই, এটা শেষ সময় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই সাজেশন কি করে, সাজেশন কি ভাইরা কিভাবে সাজেশন দিই, সাজেশন দেওয়ার মূল ভিত্তিটাই তো ভাই যেখান থেকে মানে যেখানে প্রশ্ন আসে সেগুলোই দেখা হয়, সেগুলো অ্যানালাইসিস করা হয়। তুমি যদি বায়োলজির ক্ষেত্রে বিগত 10 থেকে 15 বছর, তোমার এখন টাইম তো 10 বছর আমি বলবো, টপিকগুলো অ্যানালাইসিস করে দেখবা, তোমার এই যে তুমি ধরো উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টার তুমি লক্ষ্য করো ভাই, ওখান থেকে বারবার শোষণ থেকে আসে, ওখান থেকে বারবার সারা সংগঠন থেকে আসে, ওখান থেকে বারবার যে তোমার ওই যে ইসের নীতি কাছে না, ওই তোমার ওই যে আমি একটু মনে করতে পারছি পত্ররন্ধ্রে যে এইটা, পত্ররন্ধ্রে যে তোমার ইটা হয়, তোমার ওইটা আমি মনে করতে পারছি না, চারটা নীতি আছে না, পত্ররন্ধ্রে তোমার খোলা বন্ধুর এই কনসেপ্ট সম্ভবত ছিল। তো এটা যে 4টা নীতি আছে না, যে লুন্ডেগার ব্যাপক নীতি, এই যে নীতিগুলো, এগুলো থেকে দেখবা গড় নাম্বারে সব সময় এইগুলো থেকে প্রশ্ন হয়, বারবার এগুলো থেকে আসে। তাহলে এখান থেকে তো বোঝা যায় যে এই চ্যাপ্টার থেকে কি আসতে পারে, আমাদের 25 সালে এটা আসছে, তাহলে এবার 26 সালে এটা আসার সম্ভাবনা খুব বেশি বিগত বছরের অ্যানালাইসিস করে। তো এটা কিন্তু ভালোভাবে করার জন্য তুমি নিজে তুমি শিক্ষকের মানে এই গুণটা পেয়ে যেতে পারো, জাস্ট বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে। তোমাদের হাতে সময় কম, আজকে থেকে শুরু করে দাও ভিডিওটা দেখার সাথে সাথে, তাহলে অবশ্যই তুমি একটা আউটপুট পাওয়া ভালো। আর 4 নাম্বার যেটা ভাই দিচ্ছি মডেল টেস্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদেরকে বারবার বলি ভাই, বাসায় গিয়ে আমি এসির নিচে ফ্যানের নিচে পরীক্ষা দেওয়া, আর পরীক্ষা হলে ওখানে
ফ্যান চলে, কিন্তু ওখানে পরিবেশটা একরকম না। স্যার তোমাদেরকে বারবার হাত চোখে তাকিয়ে থাকে, 3-4 জন স্যার, ওর বন্ধু তোমাকে বারবার কলম দিয়ে খুঁচাবে, তোমার মাথা কাজ করবে, একসময় মাথা মানে ইয়ে হয়ে যাবে, হয়ে যাবে, বাথরুম চাপবে, অনেক রকমের ব্যাপার আছে, শব্দ হবে, টুংটাং, বিভিন্ন রকমের। সো ওই পরিবেশে থেকে তোমাকে কিন্তু একটা বেস্ট লেভেলের আউটপুট যদি দিতে চাও, তাহলে অবশ্যই এখন তুমি বাসায় বসে না থেকে তুমি তোমার কাছে কোচিং সেন্টারে যাও। আর যাদের অবস্থা একদম খারাপ, আমি বলি ভাই কষ্ট করে হলেও কারোর কাছ থেকে ধার করে, তোমরা একদম যদি খারাপ হয় তাহলে তুমি একটা গাইড কিনবা, গাইড কিনে এবছরের আর কি ওই যে তোমার কলেজের যে প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, ওগুলো সলভ করবা বাসায়, অবশ্যই করবা কমপক্ষে। তাহলে তোমাদের এখানে কি হবে, যে তুমি মানে পরীক্ষা দেওয়ার আগে একটা পরীক্ষা কয়েকবার দিয়ে দিচ্ছ, ডেমো পরীক্ষা, এটা তোমাকে মেইন পরীক্ষা অবশ্যই হেল্প করবে, প্র্যাকটিস পরীক্ষা যদি তুমি ভালো করতে পারো। তো তাহলে এটা কিন্তু, আর যদি ভালো না করো, আরেকটা জিনিস ভালো না করো, বোঝা থাকো, এটা কিন্তু মানে এটা তো মানে এগুলোকে ধরে একদম চরম লেভেলে মারা দরকার। ভাই ভালো যদি না করো, নাই করতে পারো, দেখবা তো যে কোথায় ভালো করলে না, অবশ্যই কিন্তু দেখবা। এটা ভালো না করলে কিন্তু আমার মন খারাপ করার কিছু হয়, আমি পাই না, অবশ্যই তুমি দেখবা, দেখে এটা সলভ করবা, দেখবে ইনশাআল্লাহ সামনে রেজাল্ট আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে। ছেড়ে দিবা না, যদি ভালো না করো তাহলে ছেড়ে দিবা, এরকম কিন্তু করবা না। আর সবার শেষে ফিনিক্স প্যাকের মতো ওরা আমাদের গল্পে, আমাদের সিনেমা মুভি সব গল্পে কিন্তু আমরা খুব শুনি যে কেউ কোনো সম্ভাবনা নাই, সিক্স প্যাকের মতো শেষে উঠে পড়ছে। এই বিষয়টা আমি বোঝাচ্ছি কিসের ক্ষেত্রে, চ্যাপ্টারের ক্ষেত্রে। তোমাদের হাতে আছে মাত্র কয়েকটা দিন সময়, 30 দিন। তো এই সময় যদি তোমরা বড় বড় চ্যাপ্টার নিয়ে বসো, তোমার ধরো উদ্ভিদ চাষ তত বড় উদ্ভিদ চাষ ততটা তুমি 30 দিনের মধ্যে পড়বা, হ্যাঁ ভাই পড়তে পারো, কিন্তু সমস্যা কি হবে, ওটাতে বেশি এফোর্ট দেওয়া লাগবে ফার্স্ট অফ অল, এবং ওটা একটা মেমোরাইজ কিন্তু বললে হবে না, বারবার প্র্যাকটিসে আমাদের রাখা লাগবে, যেহেতু ওটা যাতে তথ্যগুলো, ইম্পর্টেন্ট তথ্যগুলো ওটা বারবার এই থাকে, মাথায় থাকে। তো এইটাতে এফোর্ট দেওয়ার জন্য তোমার যে অন্যান্য চ্যাপ্টারগুলো ছিল ভালোভাবে পড়া, আরো কতগুলো চ্যাপ্টার, বায়োলজিতে চ্যাপ্টার অনেক বেশি, 12টা-13টা করে চ্যাপ্টার পার্ট পার্ট তোমার পেপারে। তো ওই চ্যাপ্টারগুলো দেখলে তোমার এফোর্টটা হালকা হালকা কমতে থাকবে, বুঝতেই পারছো এখানে এত চ্যাপ্টার গুলোর মধ্যে ইম্পর্টেন্ট যদি কয়েকটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এভারেজ দেখা যায় যে 8টা-10টা মোটামুটি ইম্পর্টেন্ট ই আছে, চ্যাপ্টার আছে, দুইটা বিষয়ে মিলাই, মানে দুইটা আলাদা আলাদা করে। কিন্তু ওইগুলোর প্রতি কিন্তু তোমার এফোর্টটা কমে যাচ্ছে, আর ওইটা এফোর্ট কমার কারণে মূল এক্সামে কিন্তু ভাই ওখান থেকে একটু ভিতর থেকে প্রশ্ন দিই, তখন হয়তো মাথা মতো এই চলে শুরু করবা যে ভাই এটা কোথা থেকে দিল। সেজন্য অবশ্যই বলবো তোমাদের যে তোমরা অবশ্যই ভালোভাবে চ্যাপ্টার, এখন নতুন চ্যাপ্টার পড়ার দরকার নাই। যদি এমসিকিউ জন্য ভালো করতে চাও, তাহলে নতুন চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো, সার সংশ্লেষণের ক্ষেত্রে কতদিন আপনাদের কি লাগে, তোমার যে শোষণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, তারপর তোমার যে বাকি যে অংশগুলো আর কি আছে, সারের ভিতরে প্রশোধনের ক্ষেত্রে তোমার ল্যান্ডিগুলো, এগুলো যে প্রশোধন ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো জাস্ট পড়বো। মেন কথা হচ্ছে এটা যে শারীরবৃত্তীয় তথ্য মানে চ্যাপ্টারটা বললাম, তোমার ধরো প্রাণবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে যে কোনো চ্যাপ্টার থাকে এই সিস্টেমটা একই সিস্টেম প্রযোজ্য হবে। তো সব মিলাই ভাই আজকের এটা এখানেই শেষ হচ্ছে আলোচনাটা। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই প্রত্যেকটা দিন ভালোভাবে কাজে লাগাও, এখনকার সময় খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল। তবে তোমরা ভালোভাবে যদি কাজে লাগাতে পারো, সাহস নিয়ে এবং উদ্যম নিয়ে, তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।